ভুলু। কালী দিঘিটা যেন এক কোনো অমোঘ টানে টানছে তাকে। রাতের কালো চাদরে জোনাকি আলোর মালা গেঁথে চলেছে। হাওয়া ছেড়েছে শনশন শব্দে। জয়নালের কোমরের লুঙ্গিটা নৌকার পালের মতো পতপত আওয়াজ করে উঠতে লাগলো। জয়নাল কোমরের লুঙ্গিটা শক্ত করে ধরে জড়িয়ে নিল একটু। তারপর চোখ ঈষৎ বড় করে অন্ধকারে ঢাকা চিরপরিচিত রাস্তা টপকে এগিয়ে গেল কালী দিঘির দিকে। কালী দিঘির পাড়ে এসে থামল জয়নাল। ভুলুও একবার মনিবের দিকে চোখ গোল গোল করে তাকিয়ে থেমে গেল। জয়নাল স্থির চোখে দেখল দিঘির জলটাকে। চাঁদের মৃদু আলো গায়ে মেখে ঢেউ তুলে চলেছে তীর তীর করে। জয়নালের ঠোঁটেও খেলে গেল এক ধারালো হাসি। কালী দিঘির পাড় ধরে ধীর পায়ে এগিয়ে চলল জয়নাল। ভুলুও চলল পায়ে পায়ে। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরে কালী দিঘি পুরোপুরি তার 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 জগন এর ছোঁয়াও পাবে না। তাই তো এত রাত্রে ললিতাকে সে পাঠিয়েছে জগনের ঘরে। বেশ কয়েকটা রাতের আদর ললিতার নরম শরীরের উষ্ণতা সরিয়ে দেবে পথের কাঁটা। ব্যাস, তাহলেই কেল্লা ফতে। কালো দিঘির অধিকার তার হাতের মুঠোয়। এই দিঘির অতল গভীরে রূপ ফলে, জল ভর্তি রূপ। একবার এর অধিকার পেলে আর তাকে পায় কে? লোভে জয়নালের চোখ দুটো চকচক করে উঠল। ইচ্ছে হলো এক্ষুনি ছুটে গিয়ে কালী দিঘিকে বুকে জড়িয়ে ধরে, ঠিক যেমন ভাবে ললিতা এখন তার নরম শরীরটা দিয়ে জগনকে জড়িয়ে ধরেছে। ঠিক তেমন ভাবে, যেমন করে জগনের কুতকুতে কালো লোমশ হাতগুলো খেলে বেড়াচ্ছে ললিতার নগ্ন শরীরে, তেমন ভাবেই সে খেলে বেড়াতে চায় কালী দিঘির জলে। চকচকে চোখ দুটো নিয়ে জয়নাল আবারও তাকালো দিঘির রূপলি জলের দিকে। কিন্তু এ কি, রূপলি রং তো নেই, সেখানে কালচে আভা লেগেছে। আকাশের দিকে মুখ তুলে তাকালো জয়নাল। দেখলো থ্যাবড়া থ্যাবড়া কালো মেঘ ঢেকে দিয়েছে খয়াটে চাঁদটাকে। নিভে গেছে চাঁদের আলো, হাওয়াও বেগ বাড়িয়েছে খানিকটা। ভুলো একবার ঘেউ ঘেউ করে ডেকে উঠল। সেই শব্দ ভেঙে দিল গভীর রাতের নীরবতাকে। জয়নালের বুকটা কেমন যেন করে উঠল একটু। মনে হলো কোনো ভয়ঙ্কর বিপদ যেন গুটি গুটি পায়ে এগিয়ে আসছে। কিন্তু দ্রুত নিজেকে সংযত করে ভুলুকে চাপা স্বরে বলল, তুই এখানে বস, আমি একবার চট করে দিঘিটাকে চক্কর মেরে আসি, বুঝলি? ভুলু ঘেউ ঘেউ ডাকটা ছেড়ে শুয়ে পড়ল দিঘির পাড়ে। জয়নাল এগিয়ে চলল দ্রুত পায়ে। দিঘির উল্টো পাড়ে পৌঁছাতেই হঠাৎই থেমে গেল জয়নাল। ভুলু ভয়ঙ্কর একবার আর্তনাদ করেই চুপ করে গেল কেন? একটু পরেই ভুলুর আর্তনাদটা আরো তীব্রভাবে কানে এসে লাগলো জয়নালের। মরণ যন্ত্রণার সেই আর্তনাদটা যেন কাঁপিয়ে দিল জয়নালকে। দ্রুত পায়ে ফিরতে শুরু করলো সে। কিন্তু বেশ খানিকটা এসেই হঠাৎই থেমে গেল। আবছা অন্ধকারেও সে দৃশ্যটা দেখতে পেয়েছে, যে দৃশ্যটা এক মুহূর্তের জন্য কাঁপিয়ে দিল জয়নালকে। ভুলুর গলা কাটা দেহটা পড়ে রক্ত বয়ে চলেছে স্রোতের মতো। কে এমন নিষ্ঠুর হাতে কেটেছে ভুলুর গলা? শরীরটা টান টান করে এগিয়ে চলল জয়নাল। কিন্তু কয়েক পা গিয়ে আবারও হঠাৎ থেমে গেল সে। দিঘির পাড়ে আলো ছায়ায় দাঁড়িয়ে ওটা কে? অন্ধকারের মধ্যেও চোখ দুটো যেন হিংস্রভাবে জ্বলছে। বুকের ভেতর একটা অজানা ভয় শিরশিরে অনুভূতি দিয়ে ছুটে গেল। পা দুটো একটু কেঁপে উঠল জয়নালের। তবু দ্রুত নিজেকে গুছিয়ে
বুকে সাহস এনে ডাক দিল। কে কে ওখানে? হ্যাঁ, কে? জয়নালের ডাকে কোনো এক মহিলা কণ্ঠে কঠিন হাসি উথলে উঠল যেন। গভীর নিঝুম রাতে সেই হাসি যেন ফালা ফালা করে দিল রাতের নিস্তব্ধতা। জয়নালের যেন মনে হলো এই হাসি সাধারণ কোনো মানুষের নয়। ভয়ঙ্কর সেই হাসিটা অনুরণিত হতে লাগলো বাতাসে। জয়নাল বুকে খানিকটা সাহস আরেকবার জড়ো করে বলল, কে 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 তুমি? এখানে এত রাতে কি করছো? হ্যাঁ? আমি আমি যে তোমার মহিলার কথাটা শেষ হবার আগেই লোমশ একটা হাত চেপে ধরল জয়নালের মুখটা। আরও একটা হাত কঠিন মুষ্টিতে চেপে ধরল তার গলা। খুব পরিচিত গায়ের একটা গন্ধ জয়নালের নাকে এসে লাগলো। তার চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসতে চাইল। সে একবার ব্যর্থ চেষ্টা করলো হাতের নাকপাশ ছিন্ন করতে, কিন্তু শত চেষ্টা করেও কোনো লাভ হলো না। কানের কাছে মহিলা কণ্ঠে কেউ যেন হিস হিসিয়ে বলল, আকাশ যখন মেঘে ঢাকে শয়তান সব জেগে থাকে, শ্বাস দেয় গোপন ছবল, মরণ ডাকে কালী দিঘির জল। কথাগুলো জয়নালের কানে প্রবেশ করার আগেই তরঙ্গের মতো ভাসতে ভাসতে মিলিয়ে গেল রাতের অন্ধকারে। জয়নালের অর্ধচেতন শরীরটা প্রবল বেগে সরসর করে নেমে গেল দিঘির জলে। জলের মধ্যে প্রবল ছটপট ছটপট শব্দ হলো। জয়নাল জলের ভেতর থেকে উঠে আসার জন্য ভয়ঙ্কর এক লড়াই করতে শুরু করলো, কিন্তু কোনো এক অতি প্রাকৃত অলৌকিক শক্তি যেন প্রবল বেগে চেপে ধরেছে তার শরীর। জয়নালের ফুসফুসের বায়ু বুক থেকে বেরিয়ে একটু একটু করে মিলিয়ে যাচ্ছে কালী দিঘির জলে। আটকা পড়া মাছের মতো বার দুই ছটপট ছটপট করে নিথর হয়ে গেল তার শরীরটা চিরদিনের মতো। দূরে কোথাও একটা রাতচরা পাখি কর্কর শব্দে ডেকে উঠল। কালী দিঘির জল একটু একটু করে ঘন গাঢ় নিকষ কালো রূপ নিল, আর জয়নালের ভারী শরীরটা নামতে লাগলো একটু একটু করে কালী দিঘির জলের গভীরে। চালাঘরের সামনে চেয়ারটায় বসে শঙ্কর আর লেটোর জাল গোটানোটা তীক্ষ্ণ চোখে দেখল জগন একবার। তারপর গম্ভীর গলায় হাঁক দিল, কিরে হাত চালা, হ্যাঁ 18 মাসে বছর করবি নাকি? দুটো জাল গোটাতে বেলা কাবার করে দিলি তো। তারপর পাশে দাঁড়িয়ে থাকা ভজার দিকে খেঁকিয়ে উঠল। আমার পাশে নাক ঘষছিস তখন থেকে? হ্যাঁ, যা না, দেখ না ওরা কি ঘুটুর ঘুটুর করছে সেই থেকে, যা। ভজা জানে জগনের মুখটা একদম ভালো না, এক্ষুনি কাঁচা খিস্তি বেরিয়ে আসবে, তাই সময় নষ্ট না করে দৌড়ল। এলেটো মরাটা জলে আর জালে যে দুটোতেই আটকে যাবে। মাছ ধরা না শিখে অফিসে তো কলম পিষতে পারতিস, মরা তোদের জন্য না। গজগজ করতে করতে এগিয়ে গেল ভজা। জগন চিবুক কঠিন করে বসে রইল। আজকে তার মোটেও মন ভালো নেই। তার যেন সব সময় মনে হচ্ছে অদৃশ্য কোনো হাত তাকে মারার জন্য এগিয়ে আসছে। কালী দিঘির পাড়ে এসে দাঁড়ালে সেই অনুভূতিটা যেন বেড়ে যাচ্ছে অনেক। কিন্তু কেন? কোনো পাপের অনুভূতি কি? এই দিঘির অধিকার নেবার জন্য তার পথের কাঁটা ছিল জয়নাল। সে তো দিঘির জলে, কালী দিঘির জলে জয়নালের ফুলে ফেঁপে ওঠা দেহটা দেখে বুকে একটা স্বস্তির ঢেউ খেলে গিয়েছিল জগনের। মনে মনে বলেছিল, শালা, তারপর প্রায় 1 বছর কেটে গেছে। দিঘির অধিকার পেয়েছে জগন।
দিঘির পাড়ে চালাঘর করেছে, কালী দিঘির রূপালী ফসল তার ঘরে লক্ষ্মী এনেছে। সবই ঠিক আছে, কিন্তু বেশ কয়েকদিন ধরেই তার মন কু গাইছে, যেন মনে হচ্ছে ভয়ঙ্কর কোনো একটা কিছু ঘটতে চলেছে। সে যেন বিপদের গুটি গুটি পায়ে এগিয়ে আসার শব্দ শুনতে পাচ্ছে। চিন্তার ঘোরে ডুবে গিয়েছিল জগন। সম্বিত ফিরল ভুলকির গলার আওয়াজটায়। ভুলকি একটা টায়ারের ওপর দাঁড়িয়ে লগি ঠেলতে ঠেলতে আসছে। ভুলকি মাছ ধরে না, দিঘির জলে কচুরি পাতা জন্মালে সেগুলো পরিষ্কার করে, আর দিনে একবার করে তার এই ভেলায় চড়ে গোটা দিঘিতে মাছের খাবার ছড়িয়ে বেড়ায়। ভুলকি যখন ভেলায় চড়ে খাবার ছড়ায় তখন সে গান গাইবেই। আজও তার মুখে গান। লগি ঠেলতে ঠেলতে সে গেয়ে চলেছে, কি গাড়িয়াল ভাই, কত রব আমি পন্থের দিকে ছায়া রে। ও কি গাড়িয়াল ভাই, কত রব আমি পন্থের দিকে ভজা শঙ্করদের কাছ থেকে ফিরে আসতে জগন আলতো স্বরে বলল, ব্যাটার গানের গলাটা বেশ, সব সময় গলায় গান। ভজা তার উঁচু দাঁতগুলো বের করে বলল, গতনের ছোট বিটির সঙ্গে চুটুর পুটুর করছে না, তাই এত প্রেম প্রেম ভাব ছোকরার। জগন ভজার চোখের দিকে তাকিয়ে একবার মুখটা দিঘির দিকে ঘুরিয়ে বলল, মেয়েটার নাম কি? ভালো নাম জানি নে, ডাক নাম লিনি। বলে মাথা চুলকে উঁচু দাঁতগুলো আরেকবার বের করে বলল, দাদা, একখান কথা কইব? ওটা ছাড়া আর পারিস কি? হ্যাঁ, বলে ফেল। বলছি, ইয়ে মানে ভুলকিকে আমার কদিন যেন ঠিকঠাক লাগছে না। মানে? ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো জগন। মানে বলছিলাম কি, ভুলকি আসলে গোপনে গোপনে নাকি দল তৈরি করছে, জেলেদের নাকি এক কাট্টা করছে তোমার বিরুদ্ধে গিয়ে। ভুলকি তোমার গদিটা নিতে চায় দাদা, তোমার গদিটা। বলে ভজা তার মূলর মতো দাঁতগুলো বের করলো আবার। জগন যেন দপ করে চলে উঠল। ভজার বিস্ফারিত দাঁতের দিকে তাকিয়ে খেঁকিয়ে উঠল। এই দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত কেলাচ্ছিস? হ্যাঁ, যা 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 যা, শঙ্করকে ডেকে আন, যা। ভজা চলে গেলে জগন তীক্ষ্ণ এক দৃষ্টিতে ভুলকিকে দেখল। ভুলকি দু হাতে দিঘির জলের মধ্যে তখন মাছের খাবার ছড়াচ্ছে। জগনের ইচ্ছা হলো এক্ষুনি ছুটে গিয়ে শুয়োরের বাচ্চাটাকে জলের মধ্যে চুবিয়ে ধরে, কিন্তু খুব দ্রুত সংযত করলো নিজেকে। মনে মনে বলল, যা করতে হবে ঠান্ডা মাথায়, নইলে ক্যাঁচাল বাড়বে। একটু পরেই ভজা শঙ্করকে নিয়ে এসে বলল, দাদা, দাদা এনেছি। কিছু বলছিস? হ্যাঁ। জগন মুখ না তুলে জিজ্ঞেস করলো, কি বলবো দাদা? ভজা মোটা চশমার ফ্রেমটা নাড়াতে নাড়াতে বলল। তুই মরা। জগন চিবিয়ে নিল কথাটা, তারপর শঙ্করের দিকে তাকিয়ে বলল, কিরে শঙ্কর, পুরোনো কাজ করছিস নাকি এখন? শঙ্কর মাথা নামিয়ে বলল, এ না কর্তা, এখন ওসব ছেড়ে দিয়েছি। আবার ধরতে হবে? ধরতে হবে? কেন কর্তা? আরে মরা একজনকে অংহরি করতে হবে। অঙ্ঘরে? মানে খুন? কাকে? শঙ্করের চোখ দুটো যেন কেঁপে উঠল। ভজা কোঁত করে একটা ঢোক গিলে বলল, শঙ্কর, আমি তোকে বলে দেবো কখন কিভাবে তুই। ভজার কথা শেষ হবার আগেই তীক্ষ্ণ মহিলা কণ্ঠটা কানে এলো। সকলে চমকে ঘুরে তাকালো। দেখল ললিতা, জয়নালের বউ। বেশ আলু থালু। সে চিৎকার করে টেনে টেনে বলছে, সব মরবে, সব। দিঘির জলে পিশাচ আছে, রাত হলেই আসবে আর খপ করে গিলে নেবে।
সব মরবে, সব। বলতে বলতেই জগনের কাছে এসে জগনের জামার কলারটা খিমচে ধরে বলল, এই, তুইও মরবি, তুইও মরবি। জল পিশাচ তোকেও খাবে, সব কটাকে খাবে, সব কটাকে খাবে। জগন ললিতার খামচে ধরা হাতটা ছাড়িয়ে নিয়ে কড়া গলায় বলল, যা ভাগ এখান থেকে, ভাগ। কাজের সময় লাফড়া মারিস না, ভাগ। বলে ঠেলা দিল ললিতাকে। ললিতা আগুন চোখে দেখল জগনকে, চিৎকার করে বলল, রাক্ষস, তুই রাক্ষস, তুই রাক্ষস, থু, থু, তুই রাক্ষস। একদলা থুতু ছিটিয়ে দিল সে জগনের মুখে। সাদাটে ফেনার মতো থুতুটা জগনের কপাল থেকে গড়াতে শুরু করলো। তার মাথার মধ্যে যেন আগুন ছুটে গেল। ললিতার বুকে সজোরে ধাক্কা দিয়ে সে বলল, এই শঙ্কর, আগে এই মাগিটাকে নিকেশ কর, আজকেই শালি। বলে বাঁ হাত দিয়ে থুতুটা মুছতে লাগলো। শক্ত মাটিতে পড়ে কেটে গেল ললিতার ঠোঁটটা। রক্ত গড়িয়ে পড়ল সেখান থেকে। ধুলো ঝেড়ে উঠল ললিতা। আবারও এগিয়ে আসতে গেল। তার আগেই ভজা ছুটে গেল ললিতার দিকে। কিন্তু ভজা কিছু করার আগেই এক পেটাই চেহারার যুবক ঘিরে দিল ললিতাকে। ভজা কড়কড়ে গলায় বলল, ভুলকি, ওকে ছাড়, ছাড় ওকে। পাগলিটাকে আজ আমি। ভুলকি ঠান্ডা স্বরে বলল, ভজা কাকা, তুমি যাও, আমি ওকে রাস্তায় দিয়ে আসছি। ভজা নাক দিয়ে একটা শ্বাস ছেড়ে বলল, এই মরা, তুই সর। এই পাগলিটাকে আমি। ভুলকি আবারও ভজাকে কথাটা শেষ করতে দিল না। বেশ কিছুটা কড়া স্বরেই বলল, বললাম না যাও, আমি দেখছি ওকে। বলেই ললিতাকে প্রায় জড়িয়ে ধরে রাস্তার দিকে নিয়ে গেল। ললিতা ভুলকিকে একবার স্থির চোখে দেখল, তারপর ফিসফিস করে বলল, জল পিশাচ আছে, ওই ওই দিঘির জলের ভিতর। জল পিশাচ রাত হলে উঠে আসে, আমি আমি দেখেছি। চুপি চুপি উঠে এসে এসে রাক্ষসের গলায় কামড়ে রক্ত খায়। এইভাবে, এইভাবে, এইভাবে। বলে পাগলের মতো এক কামড়ের ভঙ্গি করল ললিতা। ভুলকি মৃদু হেসে বলল, ঠিক আছে, তুমি এখন চলো। বলে রাস্তা ধরে এগিয়ে চলল মৃদু পায়ে ললিতাকে সাথে নিয়ে। ললিতা ঘাড় নেড়ে বলে চলল, জানিস, জানিস সেই সেই পিশাচের দাঁতগুলো। ভুলকি এগিয়ে চলল মাথা নাড়তে নাড়তে। কিন্তু ভুলকি যদি একবার পিছু ফিরে তাকাতো তাহলে দেখতে পেত এই মুহূর্তে জগনের চোখ থেকে বেরিয়ে আসা দুটো আগুনের গোলা তার দিকেই ধেয়ে আসছে। দিঘির ঘাটে জলের মধ্যে পা ডুবিয়ে বসেছিল রিনা। পায়ের পাতা দিয়ে আলতো ঠেলা দিচ্ছিল জলে ছপাৎছপ করে। আকাশে আবছা চাঁদের আলো। সেই চাঁদের আলোয় ঢেউগুলো রূপলি তরঙ্গ তুলে দুলে দুলে গোল বৃত্ত তৈরি করছে। একটু পরে পেছন থেকে কেউ জাপটে ধরাতে রিনা ভয়ে আঁতকে উঠল। ভুলকি হিহি করে হেসে উঠল। খুব ভয় পেয়ে গেলে তো? কি ভাবলে দিঘি থেকে জল পিশাচ উঠে এসে তোমাকে খেতে চাইছে? রিনা ভুলকির হাসি মুখ দেখে কপট রাগে চুরি ভর্তি হাত ভুলকির বুকে মুঠো দিয়ে আঘাত করতে করতে বলল, যাও যাও, একদমই আর কি করবে না। জল পিশাচ না হোক, অন্য কোনো খারাপ লোক তো হতে পারতো। এই গায়ে তো সেরকম লোকের অভাব নেই। ভুলকি রিনাকে ছেড়ে দিয়ে ঘাটের ওপর বসতে বসতে বলল, তা ঠিকই বলেছ, সেরকম লোকে ভরে গেছে এলাকাটা। অনেকেরই জিভ লক লক করছে, তাই তো দলটা করছি। কাঁটা ঝোপ উপড়াতে হবে। আমার বাবা খুব ভয় করে, তুমি এসব করো না তো। ভয় কিসের? ওই ঘোতন সর্দার জানলে তোমার সাথে আমার বিয়ে দেবে না নাকি? ভুলকি হাসতে হাসতে বলল। রিনার মুখে আবার কপট রাগ খেলে গেল। সে আবারও মুঠো পাকিয়ে ভুলকির গায়ে আঘাত করে বলল,
শ্বশুর মশাই হবে আর তাকে নিয়ে মজা করছো? তুমি একেবারে যাচ্ছে তাই। তো যাও তো, আমি চলে যাচ্ছি। আরে রাগ করো কেন? আর বলবো না, এই কান মুলছি। আবারও সশব্দে হেসে উঠল ভুলকি। রিনা ভুলকির কাঁধে মাথা রেখে ভারী স্বরে বলল, না গো, সত্যি আমার বড় ভয় করে। তুমি জগন শয়তানটাকে চেনো না। ও পারে না এমন কোনো কাজ নেই। তুমি ওর বিরুদ্ধে লোক জড়ো করছো, জানতে পারলেও ও তোমাকেও শেষ করে দেবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, এখন এসব আলোচনা বাদ দাও। বলো, কি জন্য ডেকেছিলে? না গো, সত্যি আমার বড় ভয় করে জানো। বাবাকে এবার বলো আমাদের কথা। মাসের পর মাস তো এমনিই পেরিয়ে যাচ্ছে। আর কবে বলবে? বলবো। ওই বলবো বলবো শুনছি, বলা আর হচ্ছে না। এরপর বাবা আমাকে কোনো আধবুড়ো মাতালের গলায় ঝুলিয়ে দেবে, তুমি তখন ওই দল গড়ে বেড়াবে। বলে সিঁড়ি দিয়ে ঠক ঠক করে ওপরের পাড়ে চলে গেল রিনা। ভুলকি এক মুহূর্ত রিনার অভিমান ভরে চলে যাওয়াটা দেখল। তারপর ঘাটের সিঁড়ি থেকে উঠে অনুসরণ করল দ্রুত পায়ে রিনাকে। দিঘির পাড়ে উঠে এসে দেখল রিনা অভিমান ভরে দাঁড়িয়ে আনমোনা আঙুলে পাকিয়ে চলেছে ওড়নার সুতো। ভুলকি নরম সুরে ডাক দিল, এই রিনা, শোনো না, বলছি সামনে রোববার মিটিং এর পরেই তোমার বাবার সাথে। না, যেতে হবে না, তোমায় যাও। ভুলকি মৃদু হাসল। তারপর রিনার দিকে তাকিয়ে হাত বাড়িয়ে শুরু করলো, তোমরা দেখো গো আসিয়া, কমলায় নৃত্য করে ঠুমকিয়া ঠুমকিয়া। হঠাৎই থেমে গেল ভুলকি। রিনা কিছুটা এগিয়ে এসে মৃদু স্বরে বলল, কি হলো? থেমে গেল কেন? ভুলকি রিনার ঠোঁটে আঙুল ছুঁয়ে বলল, চুপ চুপ, এখানে কেউ আছে? আমি পায়ের স্পষ্ট আওয়াজ পেয়েছি, চুপ একদম। রিনা কাঁপা স্বরে বলল, কে গো? তারপর একটু থেমে আবারও চাপা স্বরে বলল, আচ্ছা, জল পিসাজ নয় তো? ভুলকি কিছু উত্তর দেবার আগেই বেশ কিছুটা দূরে ঝোপটা নড়ে উঠল। চাপা খসখস শব্দ হলো একটা। ভুলকি রিনাকে ছেড়ে ধীর পায়ে এগিয়ে গেল ঝোপটার দিকে। এইখানটায় বেশ কয়েকটা অশ্বত্থ গাছ ঝাঁকড়া মাথা তুলে দাঁড়িয়ে আছে, তাই জায়গাটা আলো ছায়ায় ঢাকা। সেই আলো ছায়ায় দাঁড়িয়ে ভুলকি শরীরটাকে টান টান করে দাঁড়ালো। রিনাও পায়ে পায়ে এগিয়ে গেল খানিকটা। ভুলকি চিবুক শক্ত করে আরো খানিকটা এগিয়ে যেতে গেল। ঠিক তখনই ঝোপের মধ্যে থেকে দ্রুত বেগে এগিয়ে এলো এক ছায়ামূর্তি। হাতে তার ধারালো অস্ত্র। মাগো! রিনা ভয়ে আর্তনাদ করে পিছিয়ে গেল। কিছু বোঝার আগেই ছায়ামূর্তি ঝাঁপিয়ে পড়ল ভুলকির ওপর। হাতে ধরা অস্ত্র তীব্র বেগে এগিয়ে এলো ভুলকির গলা লক্ষ্য করে। কিন্তু ধারালো অস্ত্রটা ভুলকির গলার স্পর্শ করার আগেই সে সজোরে ঘুষি মারল ছায়ামূর্তির মুখে। ছায়ামূর্তি ছিটকে পড়ল দূরে। ভুলকি এক মুহূর্ত নিজেকে গুছিয়ে নিয়ে দৌড়ে গেল ছায়ামূর্তির দিকে। কিন্তু হঠাৎই দিঘির দিক থেকে একটা মহিলা কণ্ঠের ভয়ঙ্কর তীক্ষ্ণ গড়গড়ে একটা আওয়াজ ভেসে এলো। যুগপৎ ছায়ামূর্তি এবং ভুলকি চোখ বিস্ফারিত করে তাকালো শব্দের উৎসের দিকে। আর তাকাতেই চমকে উঠল প্রবলভাবে। দিঘির দিক থেকে উঠে আসছে এক হিংস্র নারী মূর্তি। হাতে তার ধারালো এক কাটারি। মৃদু চাঁদের আলোতেও সেটা যেন বিদ্যুতের তরঙ্গের মতো ঝলসে উঠল। ভুলকি ঘাড়ের কাছে গরম নিঃশ্বাসের একটা অনুভূতি পেল। চমকে তাকিয়ে দেখল রিনা নিঃশব্দে কখন তার কাছে এসে দাঁড়িয়েছে। ভুলকি রিনার হাতটা দৃঢ় মুষ্টিতে ধরল। রিনা ফিসফিস করে বলল, জল পিসাজ?
দিঘির জলের ভিতর থাকে। ঝাঁকুনি খেয়ে উঠল ভুলকি। আজ ললিতা খেপিও এইরকমই কিছু একটা বলছিল না? রিনাকে কিছু একটা বলতে গিয়েও থেমে গেল সে। কিছুটা দূর থেকে কেউ যেন অলৌকিক অতি প্রাকৃত গলায় বলল, আকাশ যখন মেঘে ডাকে, শয়তান সব জেগে থাকে। বিশ্বাস দেয় গোপন ছবল, মরণ ডাকে কালী দিঘির জল। অলৌকিক কথাগুলো যেন দিঘির পাড়ের অসত্য গাছগুলোতে ধাক্কা খেয়ে ফিরতে লাগলো। ভুলকি স্থির চোখে দেখল সেই হিংস্র নারী মূর্তিকে। চোখ দুটোতে যেন আগুনের গোলা। নারী মূর্তি হিংস্র একটা আওয়াজ ছেড়ে ঝড়ের বেগে এগিয়ে গেল ছায়ামূর্তির দিকে। তারপর হাতে ধরা কাটারিটা তীব্র বেগে চালিয়ে দিল ছায়ামূর্তির গলা লক্ষ্য করে। হিনকি দিয়ে বেরিয়ে এলো রক্তের ধারা। ছায়ামূর্তির শরীরটা সশব্দে পড়ে গেল মাটিতে। রক্ত গড়িয়ে চলল স্রোতের মতো। ভুলকি যেন এক মুহূর্ত পাথর হয়ে গেল। রিনা নির্বাক। কিন্তু একটু পরেই আরো ভয়ঙ্কর দৃশ্য নাড়িয়ে দিল তাদের। হিংস্র নারী মূর্তি ধীর পায়ে এগিয়ে গেল ছায়ামূর্তির দেহটার দিকে। তারপর সজোরে কামড় বসালো ছায়ামূর্তির বুকে। প্রচন্ড ভয়ে রিনা বলে জ্ঞান হারিয়ে পড়ে যাচ্ছিল। ভুলকি দ্রুত ধরে নিল রিনাকে। রিনা অস্ফুট স্বরে জল পিশাচ, বলতে বলতে জ্ঞান হারিয়ে পড়ে গেল ভুলকির বুকে। রিনার চিৎকারে হিংস্র নারী মূর্তি একবার মুখ তুলে তাকালো, কিন্তু তার চোখ দুটো দেখে ভুলকি যেন প্রচন্ড ঝাঁকুনি খেয়ে গেল। বিড়বিড় করে বলল, এই চোখ দুটো খুব চেনা, খুব। কিন্তু কার চোখ? কার চোখ এটা? নিজের মনেই মাথা নেড়ে ধীর পায়ে পিছোতে লাগলো ভুলকি। তারপর রিনার অবচেতন শরীরটাকে নিয়ে ফিরতে ফিরতে দেখল হিংস্র নারী মূর্তি সরসর করে নেমে গেল দিঘির জলে। দিঘির জলে একটা আলোড়ন উঠল। ভুলকি অস্ফুটে বলল, তবে কি দিঘির জলে সত্যি কোনো জল পিশাচ? কালী দিঘির পাড়ে একটু একটু করে লোক জড়ো হচ্ছে। জগন কঠিন মুখে দেখে চলেছে শঙ্করের ক্ষতবিক্ষত দেহটাকে। ভজা ফিস ফিস করে বলল, শঙ্করটা কি আত্মঘাতিক গোল খেলো নাকি? ভুল কি কোথায়? ওই তো চালা ঘরে বসে মাছের খাবার বালতিটা ভরছে। ওই শালা শুয়োরের বাচ্চাটারই কাজ এটা। শালাকে দেখে নিচ্ছি। বলে বড় বড় পা ফেলে এগিয়ে গেল জগন। কিন্তু কিছুটা যেতেই থেমে গেল সে। দেখল একটা পুলিশের জিপ এসে দাঁড়ালো। পেছনে লাশ বয়ে নিয়ে যাওয়ার একটা গাড়ি। জিপটা থেকে নামলো একটা বছর 30-32-এর পুলিশ অফিসার, সাথে একজন কনস্টেবল। অফিসারের গায়ের রং জমাট কালো। মুখে কিছু চেবাতে চেবাতে এগিয়ে এলো সে। তারপর লাশটার দিকে গেল ভারী বুটের আওয়াজ তুলে। চোখের কালো চশমাটা খুলে মিহি শান্ত স্বরে বলল, রাতের অন্ধকারে কে করলো কচুকাটা? উপস্থিত জনতা একে অপরের দিকে তাকালো, কিন্তু কেউ কোনো সাড়া দিল না। পুলিশ অফিসারটা পাশের কনস্টেবলের দিকে তাকিয়ে একই রকম মিহি স্বরে বলল, বোবা, কথা বলতে পারে না। চলুন মিস্টার দাস, কথা বলার পুতুল খুঁজি। বলে অফিসারটি এগিয়ে গেল জগন আর ভজার দিকে। ভজা অফিসারকে এগিয়ে আসতে দেখে দৌড়ে এলো। আসুন স্যার,
চলুন ওই চালা ঘরের টেবিলে বসবেন, এখানে খুব রোদ আসলে। কি নাম? স্যার মানে ভজন ঢালি। আপনার নয়, যে খুন হয়েছে তার। ও মানে শঙ্কর। হুম, শঙ্কর। নীলকণ্ঠ। গলা কেটে গরল বের করে নিয়েছে। তা কে করলো? সেটা খোঁজার দায়িত্ব আপনার। সেজন্যই সরকারি গাড়ির তেল পুড়িয়ে এসেছেন আপনি। চিবিয়ে চিবিয়ে বলল জগন। ভুলকির লাশ দিঘির পাড়ে পড়ে থাকার কথা ছিল, তার জায়গায় শঙ্করের খোবলানো দেহটাকে যেন কিছুতেই মেনে নিতে পারছে না জগন। অফিসারের ঠোঁটের কোণে এক টুকরো হাসি ঝিলিক মেরে গেল। সে জগনের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলল, খুব চর্বি জমেছে, কাটতে হবে। জগন একই রকম দাঁত চিবিয়ে বলল, এ কথার মানে? আপনাকে নয়, ওই ছাগলটাকে বলছি, খুব চর্বি হয়েছে। পুলিশ অফিসারের কথায় কিনা কে জানে, বেশ কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা কালো ছাগলটা ম্যাঁ ম্যাঁ করে ডেকে উঠল একবার। ভজা তার সুবিস্তৃত দাঁতের পাটি বের করে বলল, হ্যাঁ স্যার, যা বলেছেন। বলছি স্যার, আপনার এখন কিভাবে সেবা করব? মানে কিছু খাবেন তো নিশ্চয়ই? পুলিশ অফিসারটি দেখল লাশটা সববাহী গাড়িতে তোলা হয়ে গেছে, তাই ঠোঁটের কোণে এক চিলতে হাসি নিয়ে বলল, আজ একাদশী তো, খাবো না, চলি। বলে পা বাড়াতে গিয়ে থেমে গেল। ফিরে এসে বলল, আচ্ছা আসি, শীঘ্রই আসবো মাংস খেতে, ওই ছাগলটার। বলেই বড় বড় পা ফেলে চলে গেল সেখান থেকে। জগন আগুন ঝরা চোখ নিয়ে তাকিয়ে থাকলো পুলিশ অফিসারের দিকে। তারপর বড় বড় পা ফেলে এগিয়ে গেল ভুলকির দিকে। চাপা গর্জন করে বলল, শঙ্করকে কে মেরেছে? তুই না তোর দলের লোক? একবার যদি জানতে পারি শুয়োরের বাচ্চা, পুঁতে ফেলবো দিঘির পাকে। ভুলকি তীক্ষ্ণ চোখে দেখল জগনকে, তারপর ধীর স্বরে বলল, জল পিশাচ কালী দিঘির জলের ভিতরে থাকে, রাত হলেই উঠে আসে। বলেই মাছের খাবারের বালতিটা নিয়ে দিঘির দিকে এগিয়ে গেল। ভজা ব্যাপারটা ধরতে না পেরে তার দাঁতগুলো প্রসারিত করে বলল, মরা ভুলকি কি বলে গেল গো দাদা? জগন দিঘির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, কালী ওঝাকে খবর দে। ভজা চশমার ফ্রেমের মাঝের ভ্রুটা জড়ো করে বলল, কেন দাদা? জগন চিবিয়ে চিবিয়ে বলল, তোর বাপের শ্রাদ্ধ করবো শালা। তারপর বড় বড় পা ফেলে চালা ঘরের দিকে চলে গেল। ভজার যেন এক মুহূর্তের জন্য সব তালগোল পাকিয়ে গেল। সে মাথা চুলকাতে চুলকাতে গুলি গুলি দুটো চোখ নিয়ে স্থিরভাবে দাঁড়িয়ে রইল দিঘির জলের দিকে। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে লাগলো ভুলকি। ঘুম কিছুতেই আসছে না। কালী দিঘির পাড়ের সেই ভয়ঙ্কর দৃশ্যটা যেন মনে আঠার মতো গেঁথে গেছে। কিছুতেই মন থেকে ঝেড়ে ফেলতে পারছে না সে। ওই মহিলার চোখ দুটো তার ভীষণ চেনা, কিন্তু কার? অনেক ভেবেও সে ধরতে পারছে না কার চোখ ওগুলো। সবাই যতই কালী দিঘির জলের অতলে কোনো এক জল পিশাচির থাকার কথা বলুক, তার মন যেন তা কিছুতেই মানতে চায় না। এই কালী দিঘির জলে ভেসে ভেসেই সে বড় হয়েছে। এই দিঘির জল সে হাতের তালুর মতো চেনে। এই দিঘির জলের কোন কোণে কোন মাছ বাসা বেঁধে আছে সে বলে দিতে পারে। পাশ ফিরে আবারও শুয়ে পড়ল ভুলকি। জোর করে ধরে আনতে চাইল ঘুমকে। একটু পরে চোখে আঠা লেগে গেল, আর তার একটু পরেই দেখল সেই ভয়ঙ্কর দৃশ্যটা। দুটো লোক চেপে ধরেছে রিনার হাত পা, আর একজন নগ্ন পুরুষের লোমশ দেহ এগিয়ে আসছে রিনার দিকে। রিনার মুখ থেকে ভয়, আতঙ্ক আর ঘেন্নার একটা আওয়াজ বের হয়ে আসছে। ভুলকি দৌড়ে যেতে চাইল নগ্ন রোমশ পুরুষটার দিকে, কিন্তু তার পায়ে কোনো সার নেই। সে চাইলেও দৌড়াতে পারছে না।
নগ্ন পুরুষ মূর্তিকে আবছা আলোয় চিনতে চাইল ভুলকি। মুখটা যেন জগন ঢালির মতো, তবে তার চোখ দুটো রাক্ষসের মতো। নগ্ন লোমশ রাক্ষসটা জিভ দিয়ে চাটল রিনার গালটা। রিনা ঘেন্নায় মুখটা সরিয়ে নিল। ভুলকির মনে হলো লোকটার জিভটা যেন কোনো এক হিংস্র সাপদের জিভ। নিজেকে প্রচন্ড এক ঝাড়া দিয়ে উঠতে চাইল ভুলকি, কিন্তু শরীর যেন পালকের মতো হালকা। চিৎকার করে বলতে গেল কিছু, কিন্তু চাপা ঘড়ঘড়ানি ছাড়া মুখ থেকে আর কোনো শব্দ বের হলো না। রাক্ষসটাকে বাধা দেওয়ার মরিয়া চেষ্টা করতে লাগলো ভুলকি, আর ঠিক তখনই ভয়ঙ্কর আওয়াজ তুলে দিঘির পাড়ে এসে দাঁড়ালো হিংস্র এক নারী মূর্তি। পরনে টকটকে লাল কাপড়, হাতে ধারালো কাটারি। নারী মূর্তির তীক্ষ্ণ স্বরে চিৎকার করে বলে উঠল, শয়তান, উপলব নামে ছেলে খাবার, রাক্ষস। বলেই কাটারিটা সজোরে চালিয়ে দিল রোমশ পুরুষটার নগ্ন কোমরে। চিৎকার করে উঠল সে, আর ভুলকি ঝাঁকুনি খেয়ে উঠে বসলো বিছানায়। বিড়বিড় করে বলল, বাপরে বাপ, কি ভয়ঙ্কর স্বপ্ন। ভুলকি দেখলো এই হালকা শীতেও তার শরীর থেকে ঘাম গড়াচ্ছে। মুখটা হাঁ করে একটু দম নিল সে, তারপর আবার শুয়ে পড়ল। কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই আবারও লাফিয়ে উঠে পড়ল ভুলকি। আচ্ছা, এই স্বপ্নের কি কোনো অর্থ আছে? মনে মনে ভাবল সে। রিনা সত্যি কোনো বিপদে পড়েনি তো? কালী দিঘির ঘাটে রিনা এই ধরনেরই কোনো একটা কিছুর ইঙ্গিত দিয়েছিল। যখন সে রিনাকে পেছন থেকে জড়িয়ে ধরেছিল, ঠিক তখন ভুলকির বুকের ভিতর অজানা এক অনুভূতি শিরশির করে দৌড়ে গেল। উঠে পড়ল ভুলকি। পাতলা একটা চাদর গায়ে জড়িয়ে বাইরে বের হলো সে। ছোট টর্চের আলো ফেলে মাটির রাস্তাটা ধরে দ্রুত পায়ে এগিয়ে চলল ভুলকি রিনার বাড়ির দিকে। কিন্তু হঠাৎই থেমে গেল সে। বেশ কিছুটা দূরে সামনের রাস্তা ধরে লাল কাপড় পরে এক মহিলা হেঁটে চলেছে। হাতে তার ধারালো কাটারি। একটু আগে স্বপ্নে এই রকমই এক মহিলাকে সে দেখেছিল। তার মানে স্বপ্নটা শুধুই স্বপ্ন ছিল না, কোনো কিছুর ইঙ্গিত ছিল। কিন্তু কে এই মহিলা? বুকের ভেতরটা গুড়গুড় করে উঠল ভুলকির। দ্রুত নিজেকে সংযত করে রহস্যময়ী মহিলাকে অনুসরণ করল সে। বেশ কিছুটা যাবার পর বুঝতে পারল মহিলা চলেছে জগন ঢালির বাড়ির দিকে। জগনের স্বভাব চরিত্র ভালো করেই জানে ভুলকি। রাত্রে তার ঘরে মহিলা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু এই মহিলাকে তো সেই দলের বলে মনে হচ্ছে না। হাতের কাটারিটা অন্তত তাই বলছে। অতি সন্তর্পণে ভুলকি অনুসরণ করল মহিলাকে। মহিলা জগনের মূল বাড়ি ছাড়িয়ে আরও খানিকটা পেরিয়ে ছোট একতলা বাড়িটার সামনে থামল। ভুলকি জানে এটা জগনের পুরনো বাড়ি, কিন্তু মহিলা এই বাড়িতে কি জন্য যাচ্ছে, তাও আবার এরকম গভীর রাত্রে হাতে ধারালো কাটারি নিয়ে? দ্রুত কিছুটা এগিয়ে যেতে গেল ভুলকি, আর কোনো কিছুতে হোঁচট খেয়ে পড়ে গেল হাতের টর্চটা। ভুলকির মুখ থেকেও একটা আওয়াজ বেরিয়ে এলো। সে টর্চটা মাটি থেকে কুড়াতে কুড়াতেই দেখল মহিলা দ্রুত পায়ে বাড়িটা ছাড়িয়ে আরও পেছনের বড় বড় গাছগুলোর দিকে অদৃশ্য হয়ে গেল। মাটি থেকে টর্চটা কুড়িয়ে সে দ্রুত ছুটে গেল মহিলাকে ধরার জন্য, কিন্তু বেশ কিছুটা গিয়েও মহিলার কোনো চিহ্নই সে পেল না। সামনের গাছগুলোর দিকে আরও কয়েকবার টর্চের আলো ফেলল ভুলকি। না, কোনো মহিলাকে সে সেখানে দেখতে পেল না। তবে কি চোখের ভুল, স্বপ্নের ঘোর? নিজের মনেই মাথা নেড়ে ফিরতে শুরু করলো ভুলকি। জরাজীর্ণ একতলা বাড়িটার কাছে এসে হঠাৎই থমকে গেল সে। একটা শীতকার ধ্বনি কানে এসে লাগলো তার। ভুলকি মনে মনে বলল, এই রকম শব্দ কোথা থেকে আসছে?
ধীর পায়ে সে এগিয়ে গেল ঘরটার দিকে। জানালার ফাঁক দিয়ে সরু আলোর একটা রেখা আসছে। সেই আলোর রেখাটা ধরে এগিয়ে গিয়ে জানলায় চোখ রাখল ভুলকি। শীতকারের ধ্বনির মাত্রাটা বাড়ল আরো। ঘরের ভিতর অনুচ্চ আলোয় দৃশ্যটা দেখে প্রচণ্ড ঝাঁকুনি খেয়ে গেল সে। মেঝেতে শতরঞ্চি জাতীয় কিছু পাতা, আর তার উপরে শুয়ে আছে এক মহিলা সম্পূর্ণ নগ্ন দেহে। আর জগনের গোটা শরীরটা খেলে চলেছে সেই নারী দেহের ওপর। জগন আর মহিলা দুজনের মুখ থেকেই কামাতুর আওয়াজটা বের হয়ে আসছে। মেয়েটির শারীরিক উত্তেজনায় একবার মুখ ঘোরালো, আর মুখটা দেখেই চমকে উঠল ভুলকি। তার মুখ থেকে আপনি বের হয়ে এলো, এ তো লেটোর বউ। ভুলকির কেমন যেন গাটা ঘিন ঘিন করে উঠল। ঘুরতে গেল ভুলকি, আর তখনই জগনের কথাটা তীরের মতো এসে কানে লাগলো তার। জগন শরীরী খেলায় ডুব দিয়েই বলল, কিরে, লেটোকে ভুলকির বাড়িতে পাঠিয়েছিস? লেটোর বউ এতক্ষণ চোখ বুজে খেলাটা উপভোগ করছিল। এইবার চোখ খুলে বলল, না গেলে আমি এলাম কি করে? ঘর ফাঁকা বলি না আসতে পারলাম। এতক্ষণে ভুল কি শেষ? তোমাকেও কিন্তু কথা রাখতে হবে, যা বলেছ করতে হবে কিন্তু। হবে হবে হবে, এদিকে মন দে। ভুলকির মাথায় আগুন ছুটে গেল। লেটো আজ সকালে গোপনে তার দলে নাম লিখিয়েছে। শঙ্কর মারা যাবার পর সে নাকি ভয় পাচ্ছে তাকেও কেউ মেরে ফেলবে। তাছাড়া সে আর জগনের কাছে কাজ করবে না। তার মানে এগুলো লেটোর চাল ছিল। জগনই তাকে পাঠিয়েছে তার দলে। দাঁতে দাঁত চাপল ভুলকি, দ্রুত পায়ে ঘুরল। এক্ষুনি বাড়ি পৌঁছাবে, এক্ষুনি গেলে ধরা যাবে লেটোকে। কিন্তু পা বাড়াতে গিয়েও থেমে গেল সে। বড় গাছের আড়ালে দাঁড়িয়ে সেই রহস্যময়ী মহিলা, চোখ তার আগুনের মতো জ্বলছে। হাতে ধরা কাটারি থেকে টপ টপ করে ঝরে পড়ছে রক্ত। স্থির হয়ে দাঁড়িয়ে গেল ভুলকি। এই মুহূর্তে ঘটে যাওয়া সব ঘটনাগুলোকে যেন অনেক কিছু তালগোল পাকিয়ে দিচ্ছে। কি করবে আর কি করবে না কিছুই যেন বুঝে উঠতে পারছে না সে। আর ঠিক তখনই সেই ছড়ার মতো কথাগুলো ভেসে এলো। নিঝুম রাতে আকাশটাকে আধার দিল ঢেকে, রাক্ষসটা আছে শুয়ে রক্ত গায়ে মেখে। চা ছুটে তুই পাগল রে সমুখ পানে চেয়ে, কালী দিঘির জলে জেগে জল পিশাচি মেয়ে। আর এক মুহূর্তও দাঁড়ালো না ভুলকি। টর্চটা নিয়ে দৌড়ালো সামনের রাস্তা ধরে। ওই রহস্যময়ী মহিলার বলা কথাগুলো যদি একটুও সত্য হয়, তাহলে এই মুহূর্তে সে ভয়ঙ্কর কোনো দৃশ্য দেখতে চলেছে। ভুলকি এখন ভুলে গেল যে এই রাত্রে সে বের হয়েছিল রিনার বাড়ি যাবার জন্য। সব ভুলে সে ঊর্ধ্বশ্বাসে ছুটে চলল বাড়ির দিকে। বাড়ির দরজায় এসে থমকে দাঁড়ালো ভুলকি। তারপর ধীর পায়ে উঠানে পৌঁছালো। আর পৌঁছাতেই দৃশ্যটা দেখে কেঁপে উঠল সে। উঠানে পড়ে আছে লেটোর রক্ত মাখা দেহটা। চোখ দুটো ঠিকরে বাইরে বের হয়ে আসছে। লেটোর বউয়ের চোখ বুজে ঘনিষ্ঠ হয়ে শুয়ে থাকার দৃশ্যটা ফুটে উঠল মনের পর্দায়। এক মুহূর্ত নিজেকে গোছালো ভুলকি। তারপর অস্ফুট স্বরে বলল, এক্ষুনি এক্ষুনি কালীদিঘির পাড়ে যেতে হবে, এক্ষুনি। আবারও ঊর্ধ্বশ্বাসে দৌড়ালো ভুলকি। দিঘির পাড়ে এসে থামল সে। তার দম ফুরিয়ে গেছে, বুক ওঠানামা করছে হাঁপড়ের মতো। জোরে একবার দম নিল সে। তারপর টর্চের আলোটা ফেলে
এগিয়ে গেল সেই দিকে যেদিক থেকে সেই সন্ধ্যায় কোনো এক জলপিশাচিকে উঠে আসতে দেখেছিল সে, যে নিষ্ঠুর হাতে কেটেছিল শঙ্করের গলা, এক ভয়ঙ্কর কামড় বসিয়েছিল শঙ্করের বুকে। জায়গাটায় পৌঁছে আরও একবার হাঁ করে দম নিল ভুলকি, কিন্তু না, কেউ নেই সেখানে। তাহলে কি ফিরে যাবে? নিজের মনেই মাথা নেড়ে ফিরতে লাগলো। আর ঠিক তখনই দিঘির জলে যেন মৃদু আলোড়ন সৃষ্টি হলো। চিবুক কঠিন করে এগিয়ে গেল ভুলকি। আলোটা ফেলল দিঘির জলে। ওই তো সেই রহস্যময়ী মহিলা। টর্চের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে তাকে। সে এগিয়ে চলেছে দিঘির জলের ভিতর। ভুলকি চিৎকার করে উঠল, দাঁড়াও, দাঁড়াও বলছি। কে তুমি বলো? সত্যি কি তুমি? ভুলকির ডাকে মহিলা মুখ ঘুরিয়ে তাকালো, আর মহিলার মুখটায় আলো পড়তেই ভুলকির সারা শরীরে যেন বিদ্যুৎ আছড়ে পড়ল। মুখ থেকে বের হয়ে এলো, এ কি তুমি? ভুলকি আর কিছু বলার আগেই দিঘির জল থেকে অনুরণিত হলো, জল পিশাচি, কালী দিঘির জল পিশাচি। সব রাক্ষসদের মারবো। বলতে বলতে মহিলা জলের আরো গভীরে এগিয়ে চলল। রাক্ষসদের মারবো। ভুলকির হাতটা কেঁপে উঠল একটু। টর্চটা হাত থেকে পড়ে গেল নিচে আর গড়িয়ে গেল দিঘির জলে। চাপ চাপ অন্ধকারে ভরে গেল চারপাশ। সেই অন্ধকারে জমাট বাঁধা পাথর হয়ে দাঁড়িয়ে রইল ভুলকি, একদম পোবা হয়ে। কানে এসে লাগলো দিঘির জলের আলোড়ন। কেউ যেন কালী দিঘির জলে প্রবল এক ঢেউ তুলে একটু একটু করে গভীরে অদৃশ্য হয়ে যাচ্ছে। বিকেল গড়াতেই কালীদিঘির পাড়ে লোক জমতে শুরু করলো। গোটা মন্দির বাজার গ্রামে চাউর হয়ে গেছে কথাটা। লোকেরা তাই নিজের চোখে দেখতে এসেছে যে কথাটা সত্যি কিনা। গায়ে এই কদিনে দুটো ভয়ঙ্কর খুন মানুষগুলোকে যেন ভয়ে পাথর করে দিয়েছে। যখন তখন পুলিশ আসছে, জেরার ভয়ে আরও গুটিয়ে গেছে তারা। বছরখানেক আগে জয়নাল ঢালির দেহটা দিঘির জলে যখন ভেসে উঠতে দেখেছিল, তখন গায়ে একটা হঠাৎ ভয় নেমে এসেছিল। লোকে টেরা চোখে দেখত জগনকে, কানা ঘোষাও করতো অনেক কিছু, কিন্তু গাঁয়ের অধিকাংশ লোকই জেলে পরিবার। তাদের টিকি কোনো না কোনোভাবে জগনের কাছে বাঁধা। তাই বিষয়টা তারা এক প্রকার গিলেই নিয়েছিল। এবারও হয়তো তাই হতো, কিন্তু গাঁয়ের লোক জানতে পেরেছে এইসব নাকি কোনো এক হিংস্র জলপিশাচিনীর কাজ। আর কালী দিঘির অতল গভীরে সেই জলপিশাচিনী বাস করে। সেই হিংস্র পিশাচিনীকে বন্দি করতে জগন ঢালি ডেকে এনেছে কালী ওঝাকে। কালী ওঝা কাঠের টুকরো দিয়ে তৈরি করেছে হোমকুণ্ড। হোমকুণ্ডের সামনে বসে আছে জগন ঢালি। তার চক্ষু রক্তবর্ণ, প্রায় তার গায়ে প্রভুভক্ত কুকুরের মতো বসে আছে ভজা। তফাৎ শুধু এই যে লেজ নাড়ার পরিবর্তে ভজার ভ্রুজোড়া মাঝে মাঝে কোনো এক অজানা কারণে নেচে নেচে উঠছে। ভুলকি চালা ঘরের খুঁটিটা ধরে দাঁড়িয়ে আছে, তার ঠোঁটে অদ্ভুত রহস্যময় এক হাসি। পাশে মাছ ধরার জালগুলো স্তূপের মতো জড়ো করে রাখা। ভুলকির গা ঘেঁষে দাঁড়িয়ে আছে রিনা। ডাঁই করা জালগুলো থেকে মাছের আঁশটে গন্ধ আসছে। রিনা একবার তাই নাক ছিটকে চাপা স্বরে বলল, ওই বুড়ো খাজরাটা সব কি নাটক শুরু করেছে? জল পিশাচি বলে আদৌ কিছু আছে নাকি? ভুলকি ঠোঁটের কোণে এক চেরা হাসি নিয়ে বলল, কে জানে, দেখাই যাক না কি হয়। আমার মনে হয় খচরাটা নিজেই মালগুলোকে টপকে দিয়েছে। খুব গুণী লোক তো, এখন এসব ওঝা টোঝা ডেকে ভর্তি দিচ্ছে।
লোকটা একটা শকুনের বাচ্চা। বছরখানেক আগে ওই জয়নালখুড়োর বউয়ের সাথে লটর পটর ছিল। মাঝে মণি কাকার বউটাকেও ধরেছিল। এখন তো আবার লেটু কাকার বউটাকে নিয়ে। শালার এই বয়সেও খিদে দেখেছ? রিনা গড়গড় করে বলে চলল কথাগুলো, কিন্তু তা যেন ভুলকির কান অবধি পৌঁছানোর আগেই হাওয়ায় মিলিয়ে গেল। ভুলকির চোখে এখন ভেসে বেড়াচ্ছে সেই রাত্রে জগন আর লেটোর বউয়ের ঘনিষ্ঠ হওয়ার দৃশ্যটা। রিনা ঠেলা মারল ভুলকিকে। কি হলো? কি বলছি শুনতে পাচ্ছ না? চলো না, ওই দিকটায় গিয়ে বসি। এসব তান্ত্রিক মান্ত্রিক আমার একদম ভালো লাগে না। চলো। ভুলকি মৃদু হেসে বলল। ঘোতন সর্দার কিন্তু এখানেই আছে। রিনা মৃদু চাপড় দিল ভুলকির পিঠে। আবার এসব আর কি? মেরেই ফেলবো কিন্তু এবার। চলো ঘাটে গিয়ে বসি। বলে রিনা এগিয়ে চলল ঘাটের দিকে। ভুলকিও মৃদু হেসে অনুসরণ করল, কিন্তু হঠাৎই দুম দুম শব্দটা কানে আসতেই থেমে গেল তারা। দেখল অন্ধকার চিরে এগিয়ে আসছে একটা মোটরসাইকেল। মোটরসাইকেলটা দিঘির পাড়ে এসে পৌঁছাতেই ভজা আগুনের পাশ থেকে প্রায় দৌড়ে এলো। আসুন স্যার, আসুন। পুলিশ অফিসার বাইক থেকে নেমে অগ্নিকুণ্ডে জ্বলতে থাকা আগুনটার দিকে তাকিয়ে স্বভাবসিদ্ধ মিহি শান্ত স্বরে বলল, রান্না বান্না চলছে, বনভোজন বুঝি? ভজা একটু থতমত খেয়ে বলল, না, ইয়ে মানে ওই কালী ওঝাকে দিয়ে দাদা একটা ক্রিয়া করাচ্ছে। গাধা? মানে স্যার? না, বলছি গাধা এই গায়ে পাওয়া যায় না, না? ভজা ব্যাপারটা ধরতে না পেরে কাঁচুমাচু করে বলল, না স্যার, ওসব তো এখানে নেই। কেন স্যার? এমনি বললাম, কিন্তু আবারও তো একটাকে গলা কেটে টপকে দিল। তা কি করলো? তা তো জানি না স্যার, তবে অনেকে বলছে এটা নাকি জল পিশাচের কাজ। তাই তো দাদা কালী ওঝাকে দিয়ে। ও, জল পিশাচ? তা কোথায় থাকে? এই তো এই কালী দিঘির জলের ভেতর অনেকেই নাকি দেখেছে। পুলিশ অফিসার একবার চোখ তুলে তাকালো দিঘির দিকে, তারপর একই রকম মিহি শান্ত স্বরে বলল, দিঘির জলে মাছ থাকে না? কি যে বলেন স্যার, দক্ষিণ 24 পরগনার মন্দির বাজারের কালী দিঘির মাছ ভালোবাসে না এমন লোক পাবেন না। আপনি স্যার আসুন আসুন আসুন, এই টেবিলটায় বসুন। অফিসার একবার চোখ বড় করে ভজার দিকে তাকালো, তারপর ধীর পায়ে এগিয়ে গিয়ে বসলো চেয়ারটায়। ভজা হাত জোর করে বলল, বলুন স্যার, আপনার কি সেবা করতে পারি? মানে কিছু খাবেন তো? আমি তো নিরামিষ খাই, তাই কালী দিঘির মাছ ভাজা হবে? নিরামিষ মাছ ভাজা? হ্যাঁ, নিরামিষ মাছ ভাজা হবে। ঠোঁটের কোণে রহস্যময় হাসি নিয়ে বলল অফিসার। ভজা বোবা এক দৃষ্টিতে তাকিয়ে বলল, হ্যাঁ, আচ্ছা বেশ বেশ, দেখছি। বলে সে দৌড়ালো জগনের দিকে। কালী ওঝা অগ্নিকুণ্ডে তরল জাতীয় কিছু ছিটিয়ে মন্ত্রপাঠ করে চলেছে। অগ্নিকুণ্ডের লালচে আলো এসে পড়েছে জগনের মুখে। তাকে যেন অলৌকিক অতি প্রাকৃত কেউ বলে মনে হচ্ছে এখন। উপস্থিত জনতা চাপা কৌতূহল আর উত্তেজনা নিয়ে দেখে চলেছে কালী ওঝার ক্রিয়াকাণ্ড। তাদের চোখ মুখ দেখে মনে হচ্ছে যেন কালী দিঘির জল থেকে ভয়ঙ্কর কিছু উঠে আসার অপেক্ষায় আছে তারা। ভজা জনতার ভিড় টপকে জগনের কাছে গিয়ে কানে কানে কিছু বলল। জগনের চোখ যেন বিস্ফারিত হলো একটু। তারপর আলতো মাথা নাড়তেই ভজা দৌড়ে অদৃশ্য হয়ে গেল। বেশ কয়েক মিনিটের মধ্যেই এক প্লেট গরম মাছ ভাজা আর একটা দামি মদের বোতল নামিয়ে রাখলো ভজা। অফিসার মৃদু হেসে বলল, সুন্দর, খুব সুন্দর। হুম হুম। ভজা গদগদ ভঙ্গিতে হাসল। অফিসার এক টুকরো মাছ ভাজা মুখে পুড়ে বলল, আপনি নন, এই বোতলটা খুব সুন্দর। ভজার মুখটা কাঁচু মাচু হয়ে গেল। সে কি বলবে যেন বুঝতে পারল না। অফিসার আর এক টুকরো মাছ মুখে পুড়ে বলল, কাঁটা,
ভজা চোখ একটু বড় করে বলল, স্যার মানে মাছ তো বড়ই ছিল, কিন্তু কাঁটা। মাছে নয়, গোলাপে। ওই যে মাথাটা একটু নাচিয়ে দেখালো অফিসার। ভজা তাকিয়ে দেখল বেশ কিছুটা দূরে রিনা আর ভুলকি দাঁড়িয়ে। ভজা একটু গলা উঁচিয়ে বলল, এই তোরা এখানে কি করছিস একা একা? যা এগো। ভজার চিৎকারে রিনা দাঁত চেপে ভুলকিকে বলল। শালা জগনের কুত্তাটা কেমন ঘেউ ঘেউ করছে দেখো। ভুলকি একবার অফিসারকে দেখল। ভজা আবারও এক গাল হেসে অফিসারের দিকে মুখ ঘোরালো। দেখল অফিসার বড় বড় চোখ করে রিনাকে দেখে চলেছে। ঘোতন সর্দারের মেয়ে বুলকির সঙ্গে চুটুর মুটুর চলছে। পুলিশ অফিসারের ঠোঁটের কোণে আবারও একটা হাসি খেলে গেল। একই রকম শান্ত মিহি স্বরে সে বলল, হুম, করে নাকি আপনার দাদা লেটু বাবুর বউকে চুটুর মুটুর? হুম? ভজার মুখটা এক মুহূর্তে চুপসে গেল। দ্রুত নিজেকে সংযত করে বলল, না ইয়ে মানে লেটো মরবার পর ওর বউটা অসহায় হয়ে পড়েছিল তো, তাই দাদা। আমি কিন্তু ঢোকাই ডান্ডা, ঠিক সময় ঠিক জায়গায়। স্থির চোখে ভজার দিকে তাকিয়ে বলল পুলিশ অফিসার। ভজা একটু নড়ে উঠল, তারপর আবারও এক গাল হেসে বলল, স্যার আপনি না মানে ঠিক ওর মতো কথা বলেন। ওর? কার? ওই যে অনির্বাণ মন্দার ইন্সপেক্টর কি যেন ছিল, মুকাদ্দার মুকাদ্দার। অনেকবার দেখেছি স্যার, হেভি হেভি। আপনিও হাসলে ড্রাকুলা স্যার লাগে। হেপি। ভজা হয়তো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই মহিলা কণ্ঠের ভয়ঙ্কর চিৎকারে চমকে তাকালো সকলে। ললিতা অগ্নিকুণ্ড থেকে একটা কাঠ তুলে চিৎকার করছে, কেউ মারতে পারবি না জল পিশাচকে, কেউ না, কেউ না। কোনো ওঝা পারবেন না তাকে জল থেকে তুলে আনতে, কোনো ওঝা পারবে না। সে সে রাত হলে উঠে আসে নিজের ইচ্ছায়, আসে আসে রাক্ষসদের রক্ত খেতে। হ্যাঁ, রাক্ষসদের রক্ত খেতে। কালী ওঝা আসন ছেড়ে উঠে পড়েছে জগনও। ভজা ছুটে গেছে ঊর্ধ্বশ্বাসে। জগন চিৎকার করল, ভজা দূর কর ওই পাগলিটাকে, দূর কর। আমরা সব শেষ করে দিল, দূর কর, দূর কর। ভজা পেছন থেকে গিয়ে ধাক্কা দিল ললিতাকে। ললিতা টাল খেয়ে পড়ে গেল মাটিতে। হাতে ধরা কাঠটা ছিটকে পড়ল দূরে। ভজা ললিতার চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে চলল। ছেনালি মারাচ্ছে এখানে, সব শেষ করে দিল মরাটা। কিন্তু হঠাৎই থেমে গেল ভজা। দেখল তার পথ আটকে দাঁড়িয়েছে ভুলকি। ভজা যেন ভুলকিকে গ্রাহ্য করতে চাইল না এখন। সবকিছু পণ্ড হয়ে যাওয়ার রাগে তার মাথায় আগুন ছুটছে যেন। সে দাঁত চিবিয়ে বলল, বুলকি সরে যা এখন, এই মাগিটাকে আজ দিঘির জলে চোবাবো, সরে যা। বলে আবারও ললিতার চুলের মুঠিটা ধরে হিঁচড়ে টেনে নিয়ে গেল। ললিতার মুখ থেকে একটা যন্ত্রণার আওয়াজ বের হয়ে এলো। জগন আগুন চোখে তাকালো ভুলকির দিকে। দাঁত চেপে অস্ফুটে বলল, শালা শুয়োরের বাচ্চা। উপস্থিত জনতা যেন ব্যাপারটায় ভ্যাবাচাকা খেয়ে গেছে। এমনকি রিনাও পাথর হয়ে দাঁড়িয়ে গেছে আগের জায়গাতেই। ভজা নাক দিয়ে শ্বাস ছেড়ে ললিতার চুলের মুঠি ধরে আরও খানিকটা টেনে নিয়ে যেতে ভুলকি ছুটে গিয়ে সজোরে একটা ঘুষি মারল ভজার চোয়ালে। ভজা ছিটকে পড়ল মাটিতে। ঠোঁট কেটে রক্ত গড়াতে শুরু করলো তার। ভুলকি দু হাত দিয়ে জড়িয়ে ঢালের মতো আগলে রাখতে চাইল ললিতাকে। ভজা উঠে দাঁড়ালো। ভুলকি ঘড়ঘড়ে গলায় বলল, জল পিশাচি ধরার ক্ষমতা তোদের নেই। যেদিন জল পিশাচিকে চোখের সামনে দেখবি সেদিন প্যান্টে। বলে আবারও একটা ঘুষি মারল ভজার চোয়ালে। তারপর ললিতাকে ধরে নিয়ে সামনের দিকে এগিয়ে চলল ধীর পায়ে। পুলিশ অফিসারটি
মাছের শেষ টুকরোটা মুখে পুরে হাতটা ইউনিফর্মে মুছতে মুছতে বলল, ভায়োলেন্স, ভায়োলেন্স, ভায়োলেন্স। তারপর মদের বোতলটা হাতে তুলে But I love violence. Very sweet কালি দিঘির জল। বলতে বলতে বাইকটার দিকে এগিয়ে গেল। কালীদিঘির ঘাটে একটু আগেই এসে বসেছে ভুলকি। মনটা তার একদম ভালো নেই। যে দল সে গড়েছিল মন্দির বাজারের জেলেদের নিয়ে, সেই দলে ভেতরে ভেতরে ভাঙন ধরেছে। সে দারুণভাবে বুঝতে পারছে জগন আড়ালে কলকাঠি নাড়ছে। লেটোকে দিয়ে যেটা চেষ্টা করেছিল সেটাই এখন অন্য কাউকে দিয়ে করাচ্ছে। কিন্তু সে যে কে সেটা কিছুতেই ধরতে পারছে না ভুলকি। চিন্তার একটা জট পাক খেয়ে চলল ভুলকির বুকে। হঠাৎ নুপুরের ঝিনিক ঝিনিক শব্দে চোখ তুলে তাকালো সে। দেখল রিনা এসে দাঁড়িয়েছে। রিনা ভুলকির পাশে বসতে বসতে বলল, কি গো, অনেকক্ষণ অপেক্ষা করছো? আসলে তোমার ওই ঘোতন সর্দারকে চা দিতে গিয়ে দেরি হয়ে গেল। রিনা আশা করেছিল ভুলকি হয়তো তার কথার রেশ ধরে কিছু মজা করবে, কিন্তু সে দেখল ভুলকি কোনো উত্তর দিল না। কেমন যেন আনমনা হয়ে বসে রইল। রিনা ঠেলা দিল, এই, কি হয়েছে তোমার? দলটা মনে হচ্ছে ভেঙে যাবে রে। ভেবেছিলাম সব জেলেদের এক কাটা করব, সবাই যে যার হকের দম পাবে, কিন্তু রিনা ভুলকির কাঁধে মাথা রেখে বলল, আমি একটা কথা বলবো? চলো না, এই গাঁ ছেড়ে আমরা আমরা অন্য কোথাও চলে যাই। এখানে আমার একদম ভালো লাগে না। না, এখানেই থাকবো। আমিও এর শেষ দেখতে চাই। রিনা ভুলকির কাঁধ থেকে মাথা তুলে বলল, তাহলে বলো, তুমি একদিন ওই কালী দিঘির মালিক হবে? ভুলকি কোনো উত্তর দিল না। পরিবর্তে স্থির চোখে তাকিয়ে রইল কালী দিঘির জলে। জল ছোট ছোট ঢেউ তুলে মৃদু হাওয়ার সঙ্গে খেলা করছে, আর ছলাৎ ছল শব্দে আছড়ে পড়ছে পাড়ে। কোনো বড় মাছ হয়তো গুড়ি মেরে গেল ঘাটের কাছে। জলটা পাক খেয়ে গেল একটু। রিনা মৃদু স্বরে বলে, আচ্ছা, এই যে সময় বলছে কালী দিঘির জলের ভেতর নাকি জল পিশাচি আছে, কথাটা কি সত্যি? ভুলকির ঠোঁটের কোণে একটা হাসির রেখা ফুটে উঠল। সে মৃদু গম্ভীর স্বরে বলল, ওরা ভুল বলছে। ওরা জানে না কে আসল জল পিশাচি। আমি তাকে দেখেছি। দেখেছো? কে এসে? সে জয়লাল খুঁড়োর। ভুলকির কথাটা শেষ হবার আগে পেছন থেকে কেউ শক্ত নাইলনের একটা দড়ি পেঁচিয়ে দিল তার গলায়। তারপর টেনে তুলল তাকে কিছুটা দিঘির ঘাট থেকে। ভুলকির গলা থেকে দম বন্ধ হওয়ার একটা আওয়াজ বের হয়ে এলো। দু হাতে দিয়ে আপ্রাণ চেষ্টা করলো গলার বাঁধনটা খোলার। রিনা ছুটে গেল ঊর্ধ্বশ্বাসে। কালো কাপড়ে ঢাকা লোকটাকে দু হাত দিয়ে এলো পাথারি মারতে লাগলো। ছাড় 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 ছাড়, খুনি বলছে ছাড় ওকে, ছাড় ছাড়। কালো কাপড়ে ঢাকা লোকটা এক হাত দিয়ে সজোরে ঠেলা মারল রিনাকে, আর রিনা টাল খেয়ে পড়ে গেল ঘাটের ওপর। দেহটা ঘাটের ধাপে গড়াতে গড়াতে নেমে গেল দিঘির জলে। রিনার মুখ থেকে একটা আর্তনাদ বের হয়ে এলো, আর তা যেন দিঘির জলে ধাক্কা খেতে খেতে ফিরে গেল দিঘির চত্বরে। ভুলকি বন্দি অবস্থাতেই দেখল কেমন করে যেন রিনার শরীরটা চোখের পলকে দিঘির জলে গড়িয়ে পড়ে গেল। নিজের মাথাটা দিয়ে পেছনে সজোরে আঘাত করলো সে আক্রমণকারীকে। আক্রমণকারী ছিটকে পড়ল দূরে। ভুলকি গলার দড়িটা দ্রুত হাতে খুলে ফেলে দৌড়ে নামলো দিঘির জলে। রিনার অচেতন দেহটা দু হাতে তুলে আনলো দিঘির জল থেকে। তারপর দৃঢ় পায়ে উঠতে লাগলো সিঁড়ির ধাপ ধরে। কিন্তু সিঁড়ির ওপরের ধাপে পৌঁছাতেই ভারী কিছু আছড়ে পড়ল তার মাথায়। রিনার শরীর সহ ভুলকির দেহটা শূন্যে একটা পাক খেয়ে আছড়ে পড়ল দিঘির ঘাটে আর গড়িয়ে গেল নিচে। ভুলকির দেহটা আটকে গেল সিঁড়ির একটা ধাপে। কানের পাশ দিয়ে গরম রক্তের একটা স্রোত গাল দিয়ে গড়িয়ে পড়ল।
চোখ দুটো ধোঁয়া ধোঁয়া হয়ে এলো ভুলকির। আর সেই অবস্থাতেই শুনতে পেল কালী দিঘির জলে ভারী কিছু আছড়ে পড়ার শব্দ। আর সেই সঙ্গেই রিনার একটা আর্তনাদ একটু একটু করে মিলিয়ে গেল কালী দিঘির জলের গভীরে। একটু পরেই ভুলকি বুঝতে পারল তার অর্ধচেতন দেহটা কেউ টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে দিঘির পাড়ে। শক্ত মাটিতে ছড়ে যাচ্ছে তার হাত পা, রক্ত এখনো গড়াচ্ছে কানের পাশ দিয়ে। একটু পরেই তার শরীরটা প্রায় আছড়ে ফেলার মতো লোকটা ফেললো মাটিতে। তারপর ঘর ঘরে গলায় বলল, শালা নেতা হয়েছে, নেতা। ললি খেপি কি হয় রে তোর? বাপের ইয়ে না শালা, হ্যাঁ? শালা আমার গায়ে হাত, সেদিনের চুনোপুটি। ভুলকি ধোঁয়া ধোঁয়া চোখে তাকালো লোকটার দিকে। মৃদু আলোতে মোটা চশমার ফাঁকে ক্রূর চোখ দুটোকে দেখতে ভুল হচ্ছে না ভুলকির। ভজন ঢালি, ভজা, জগন ঢালির লেজ নাড়া কুত্তা। একটু পরেই জগনের গুরুগম্ভীর গলাটা শোনা গেল, শুয়োরের বাচ্চাটাকে মেরে এই দিঘির বাড়ি পুঁতে দে। জগনের এই কথায় ভজা আরো কিছুটা এগিয়ে এলো। আর ঠিক তখনই ভুলকি শরীরের সব শক্তিটুকু জড়ো করে সজোরে ধাক্কা দিল ভজাকে। ভজা ছিটকে পড়ল দূরে। আর ভুলকি দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়ালো দিঘির দিকে। পাগলের মতো দিঘির ঘাটগুলোকে টপকে গেল সে। ওই তো রিনার দেহটা আধটোবা হয়ে রয়েছে দিঘির জলে। মুখটা ডুবে গেছে জলে, পা দুটো এখনো ঘাটে। দুহাত দিয়ে ভুলকি তুলে ধরল রিনার দেহটা। চিৎকার করে উঠল ভুলকি, রিনা, এই রিনা, এই চোখ খোলো। হে রিনা, এই তুমি কথা বলো। রিনা, রিনা। ভুলকির বুক ঠেলে কান্না বের হয়ে এলো। রিনার দেহটা কোলে নিয়ে আবারও দৌড়াতে লাগলো সিঁড়ির ধাপ ধরে। এই রিনা, এই এই কথা বলছো না কেন তুমি? এই রিনা, শোনো না, আমরা আমরা চলে যাব গ্রাম ছেড়ে। এই রিনা, এই রিনা। কিন্তু পাড়ে পৌঁছাতেই থমকে গেল সে। হিংস্র এক নারী কণ্ঠের আওয়াজ ভেসে আসছে সামনের চত্বরটা থেকে। রিনার দেহটা কোলে নিয়ে ধপাস করে বসে পড়ল ভুলকি। আর পাথরের চোখে দেখল কালী দিঘির জল থেকে উঠে আসছে এক জলপিশাচি। হাতে ধরা ধারালো কাটারি, চোখে আগুনের ফুলকি, মুখে হিংস্র গর্জন। জলপিশাচি আরো কিছুটা এগিয়ে যেতেই জগন কিছুটা আঁতকে উঠে বলল, এ কি ললিতা তুই? ওরা তুই ভয় দেখাস জল পিছাচি সেজে? হ্যাঁ রে রাক্ষস, আমি সেই জল পিশাচ। আর আমাকে জল পিশাচ বানিয়েছিস তুই। হ্যাঁ তুই তুই আমায় অনেক লোভ দেখিয়ে মোহ জলে ডুবিয়ে আমার সাহায্যেই মেরেছিলি আমার স্বামীকে। আমি আমি তাকে সেদিন রাতে উদ্ভ্রান্ত করেছিলাম। এই নিজে হাতে কেটেছিলাম ভুলুর গলা। আর তুই তাকে মেরে এই দিঘির জলে ফেলেছিলিস তার দেহটা। তারপর আমায় পাগলি বানিয়ে ছুঁড়ে ফেলে দিলি। তোর খেলা বুঝতে আমার অনেক দেরি হয়ে গিয়েছিল রে রাক্ষস। অনেক মেয়ের সর্বনাশ করেছিস, অনেক মেয়ের। নিজের রাজত্ব কায়েম করার জন্য অনেক পাপ করেছিস। এবার তোকে শেষ করে আমি এই দিঘির জলে শেষ স্নানটা সারবো। তাহলেই আমার মুক্তি, তাহলেই আমার মুক্তি। ভজা যেন ব্যাপারটা এখনো ধরতে পারল না, তাই কিছুটা রোখ নিয়ে বলল, পাগলি কোথাকার, জল পিশাচি মারানো হচ্ছে, চল। কথাটা শেষ করতে পারল না ভজা। তার আগেই ললিতা তথা জলপিশাচির হাতের ধারালো কাটারি তীব্র বেগে ছিন্ন করলো ভজার গলা। রক্ত ফিনকি দিয়ে ছিটকে পড়ল, আর ভজার দেহটা সশব্দে পড়ে গেল মাটিতে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে জগন প্রচন্ড ঝাঁকুনি খেয়ে গেল। এখন যেন সেও বুঝতে পারছে যে লোকের বলা জলপিশাচি ঠিক কে, আর কেই বা খুন করেছে শঙ্কর আর লেটোকে। এবং এও বুঝতে পারছে যে এই হিংস্র পিশাচ রূপধারী পাগলির হাত থেকে বাঁচতে গেলে পালাতে হবে এক্ষুনি।
উল্টো দিকে ঘুরে দৌড় দিল জগন। ললিতা অট্টহাস্য করে উঠল। রাক্ষস, পালাচ্ছিস পালাচ্ছিস, হ্যাঁ? তারপর হাতে ধরা কাটারিটা সজোরে নিক্ষেপ করলো জগনকে কেন্দ্র করে। কাটারিটা সনসন আওয়াজ তুলে তীব্র বেগে গেঁথে গেল জগনের পিঠে, আর জগন ভয়ঙ্কর এক আর্তনাদ করে মুখ থুবড়ে পড়ল মাটিতে। ললিতা আবারও অট্টহাস্য করে উঠল। তারপর শিরশিরে গলায় বলল, আকাশ যখন ডাকে দানব ঘুমায় থাকে, জল পিশাচির পরাণ থাকে কালী দিঘির পাকে। ধীর পায়ে দিঘির জলের দিকে এগিয়ে গেল ললিতা। আর ঠিক তখনই তীব্র টর্চের আলো জ্বলে উঠল। পুলিশ অফিসারের মুখটা দেখা গেল টর্চের আলোতে। ললিতার দিকে এগিয়ে আসতে আসতে স্বভাব সিদ্ধ মিহি গলায় সে বলল, দেরি হয়ে গেল আসতে, পুরনো অভ্যেস পুলিশের। হাতে ধরা কাটারিটা নিয়ে গর্জন করে উঠল ললিতা। কেউ আসবে না, কেউ আসবে না, আমি এখন চান করবো রে দিঘির জলে। রাক্ষস মারার আগে ডুব দিয়েছি, এবার এবার রক্ত দেওয়ার পালা। কিন্তু অফিসার যেন ললিতার কথাটা গ্রাহ্য করল না। ঠোঁটের কোণে হাসির টুকরো নিয়ে বলল, ভালো না চান এই সময়? ললিতা হিংস্র এক ভঙ্গি করে কাটারিটা তুলল। আর ঠিক তখনই একটা গুলি তীব্র বেগে এসে গেঁথে গেল ললিতার বুকে, আর তার দেহটা ছিটকে পড়ল দিঘির জলে। পুলিশ অফিসার মিস্টার দাসের দিকে তাকিয়ে বলল, ভালো জ্বালানি তুলতে হবে তো। মিস্টার দাস নির্দেশ পেয়ে লোকজন নিয়ে জগন, ভজা আর রিনার দেহটা নিয়ে চলে গেল বড় গাড়ি করে। পুলিশ অফিসার ভুলকিকে থানায় নিয়ে যাওয়ার নির্দেশ দিয়ে পা বাড়ালো গাড়ির দিকে। একটু একটু করে আবার অন্ধকারে ঢেকে গেল কালী দিঘির চত্বর। শুধু সেই অন্ধকারে এক বুক যন্ত্রণা নিয়ে বসে রইল ভুলকি, একদম একা। দিঘির ঘাটে ভারী শরীর আর একটা শূন্য অনুভূতি নিয়ে বসে রইল ভুলকি। ললিতার দেহটা কোনো এক অজানা কারণে দিঘির জলে পাওয়া যায়নি। হয়তো দু একদিনের মধ্যেই আবার জাল নামবে দিঘির জলে। আকাশে এক ফালি চাঁদ উঠেছে। চাঁদের মৃদু আলো এসে পড়েছে দিঘির জলে। আলতো হাওয়া আজও দিঘির জলে ছোট ছোট ঢেউ তুলেছে। কেমন একটা যন্ত্রণা ভুলকির পাকদণ্ডি দিয়ে উঠে এলো। সে মনে মনে বলল, এই একটা দিঘি কেড়ে নিল কতগুলো জীবন, কিন্তু কেন? শুধু অধিকার কায়েম করার জন্য? হঠাৎই দিঘির জলে আলোড়ন সৃষ্টি হলো। চমকে তাকালো ভুলকি সামনের দিকে। দেখল কালী দিঘির জলের মধ্যে আলো ছায়ায় ভেসে উঠছে এক নারী অবয়ব। সেই নারী মূর্তি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে ভুলকির দিকে। কালী দিঘির জল তরঙ্গ তুলে ছুটে চলেছে পাড়ের দিকে। আর কেউ যেন বাতাসে ফিসফিসিয়ে বলছে, তবে কি সত্যি কোনো জলপিশাচি জন্ম নিল কালী দিঘির জলে? শুনছিলে কালী দিঘি